আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে। তিনি বক্তব্য দিতে উঠলেন এবং তিনি বক্তব্য দিতে উঠে শুরু করলেন বিজেপি এবং সিপিআইএমকে টার্গেট করে। অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএম এর একটারও চাকরি খাইনি। ডোন্ট ওয়ারি, আপনারা সার্ভিসে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশ্বাস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিটিংকে কেন ললিপপ মিটিং বলছে? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা গতকাল এসএসসির যে রায়, সেই রায়ের প্রেক্ষিতে যারা চাকরিহারা, যে শিক্ষক বা শিক্ষিকা চাকরি হারিয়েছেন, তাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে একটা বৈঠক করতে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেন যে যারা যোগ্য অথচ চাকরি হারিয়েছেন তাদের পুনরায় বহাল রাখা হবে এবং তাদের কারো চাকরি যাবে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। এবং এই গোটা মিটিংকে বিরোধীরা ললিপপ মিটিং বলে আখ্যা দিয়েছিল। এবং শুধু বিরোধী নয়, যারা চাকরি হারা, যারা সেই মিটিংয়ে ছিলেন, তাদের একাংশেরও কিন্তু ক্ষোভ এবং ওই মিটিংয়ে ললিপপ মিটিং বলেছিলেন। তার কারণ কি সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। কিন্তু আমরা আজ পরিষ্কার করে আলোচনা করব যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশ্বাস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিটিংকে কেন ললিপপ মিটিং বলছি। প্রথমত, আপনারা সবাই জানেন মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে যে রায়, এসএসসি মামলার যে রায়, সেই রায়কে রিভিউ করার জন্য একটা পিটিশন করেছেন। এবং সেই পিটিশনে কি উল্লেখ করেছেন তা যখন পর্যালোচনা করব, শুনলে আপনারা চমকে যাবেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য এবং মধ্যশিক্ষা পর্ষদের যে বক্তব্য, কোনো পক্ষেই সেই বক্তব্যের মিল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নেতাজি ইন্ডোরে বৈঠক করছেন, তার গলার স্বর সেটা চরমে ছিল। অথচ মধ্যশিক্ষা পর্ষদ যখন এসএসসি এই মামলার রায়ের রিভিউ পিটিশন করে যখন সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছে, তখন কিন্তু যে রাজ্যের কঙ্কালসার, শিক্ষা দপ্তরের যে কঙ্কালসার পরিস্থিতি, সেটা বেরিয়ে এসেছে। কেন? রাজ্যের যে মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্যের যে স্কুল শিক্ষার রাজ্যের যে শিক্ষার যে ব্যবস্থা, যে অবস্থা, সেইটা নিয়ে যখন পিটিশন করেছে, সেই বিষয়ে পরিষ্কার উল্লেখ করেছে যে এই যে যারা শিক্ষক রয়েছে, যারা অযোগ্য নয় বা যাদের কোনো কলঙ্ক নেই, যোগ্য, তাদের বিষয় যখন উল্লেখ করেছে, তখন পরিষ্কার বলেছে তাদের চাকরি যদি তাদেরকে যদি না রাখা হয়, তাহলে কঙ্কালসার পরিস্থিতি বেরিয়ে আসবে, রাজ্যের শিক্ষা দপ্তরের কঙ্কালসার পরিস্থিতি তৈরি হবে। তার কারণ কি? পর্ষদ উল্লেখ করছে যে গোটা রাজ্যে যে পরিমাণ স্কুল আছে বা যে পরিমাণ ছাত্র রয়েছে, সেই ছাত্রের তুলনায় যে শিক্ষকদের অনুপাত যেটা থাকার কথা তার ডবল। যেখানে কেন্দ্রের শিক্ষানীতি অনুযায়ী নিয়ম যে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের যে অনুপাত থাকতে হবে, গড় অনুপাত, সেটা 30:1। সেখানে পশ্চিমবঙ্গের বা আমাদের রাজ্যের শিক্ষকদের সঙ্গে ছাত্রের অনুপাত হিসেব করলে দেখা যাবে 52:1। এটা আমরা বলছি না, এটা পর্ষদ বলছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, গতকাল মিটিং যখন শুরু হয়, সেই মিটিংয়ে যারা চাকরি হারা, তাদের পক্ষ থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ বা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যে অধিকার মঞ্চের তরফ থেকে মেহবুব মণ্ডল, তিনি প্রথমে সঙ্গীতা এবং তারপর মেহবুব মণ্ডল বক্তব্য দিতে ওঠেন। এবং মেহবুব প্রথম যে বক্তব্যটি দেয় বা তার যে বক্তব্যগুলো ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো ছিল, তার মধ্যে অন্যতম দুটো হলো যে তারা এই চাকরির জন্য কোনোরকমভাবে পুনরায় পরীক্ষায় বসবে না। এবং আরও যে গুরুত্বপূর্ণ কথা, তিনি বলছেন যে পুনরায় নিয়োগ শুরু করা যাবে না এবং তাদের বহাল রাখতে হবে, তাদেরকে কোনোভাবে টার্মিনেশন করা যাবে না। আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না, অন্তত এই চাকরির প্রশ্নে। আমাদের এই চাকরিতে স্বমহিমায় বহাল রাখার জন্যই আমরা আবেদন করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন? এই সমস্ত বক্তব্য শুনে তিনি বক্তব্য দিতে উঠলেন এবং তিনি বক্তব্য দিতে উঠে শুরু করলেন বিজেপি এবং সিপিআইএমকে টার্গেট করে। তিনি ওই মঞ্চে একটা রাজনীতি শুরু করলেন। কীরকমভাবে? তিনি বিজেপি এবং সিপিএমকে টার্গেট করলেন এবং তিনি বললেন 2022 থেকে খেলাটা শুরু হয়েছে। এবং তিনি আরও বললেন যে এই যারা চাকরি দিতে পারে না, তারা চাকরি খেয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমি থাকতে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি নিশ্চিত করছি যে আমি থাকতে কারোর চাকরি যাবে না। চিন্তা করবেন না, আর কেউ কারো উস্কানি শুনে, প্ররোচনা শুনে প্লিজ দয়া করে প্ররোচিত হবেন না। মনে রাখবেন,
মাথার ওপরে আমরা আছি। এই 25,752-র মধ্যে যদি হিসেব করে দেখা যায়, যোগ্য অযোগ্যর যে তালিকা, যেটা সিবিআইয়ের দেওয়া তালিকা, সিবিআই যে তথ্যগুলো খুঁজে পেয়েছিল সেই তালিকা অনুযায়ী, কারণ এসএসসির কাছে তো কোনো ওএমআর শিট ছিল না, ফলে রাজ্য ভাগ করে দিতে পারেনি, এবং শুধু রাজ্য এই যোগ্য অযোগ্য ভাগ করে না দেওয়ার জন্যই এই এত বড় ক্ষতি হয়েছে, এতগুলো যারা চাকরি হারিয়েছেন, এতগুলো শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। এবং এই ঘটনায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, এবং যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে থেকে যোগ্য একটা অযোগ্য এবং অযোগ্যর কিন্তু একটা সংখ্যা ভাগ করে দিয়েছিল সিবিআই। এই যোগ্য এবং অযোগ্য যে টেন্টেড যে ক্যান্ডিডেট, সেই সংখ্যাটা কম বেশি 7,500। পর্ষদ উল্লেখ করছে যে 17,206 জন যে যোগ্য প্রার্থী, তাদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। তার কারণ কি? তার কারণ উল্লেখ করে যখন পর্ষদ একটি রিভিউ পিটিশন জমা করছে, সেখানে পর্ষদ রিভিউ পিটিশনে বলছে যে রাজ্যে মোট 9,487টি হাই স্কুল রয়েছে, এবং সেখানে মোট 6,952টি বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য যে রাজ্যের 88% ছাত্রছাত্রী কিন্তু সরকারি পোষিত স্কুলে পড়াশোনা করে, এবং এই যে প্রায় 80 লক্ষ ছাত্রছাত্রীকে পড়ানোর জন্য প্রধান শিক্ষক বাদ দিয়ে যে ছাত্র সংখ্যা উল্লেখ করছে, যে শিক্ষক সংখ্যা উল্লেখ করছে মধ্যশিক্ষা পর্ষদ, সেটার সংখ্যা হচ্ছে 1,51,568 জন শিক্ষক শিক্ষিকা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আমি যেটা আগে বলছিলাম যে রাজ্যের এই যে শিক্ষক এবং ছাত্রদের অনুপাত, সেটা বর্তমানে 52:1, যেটা থাকার কথা 30:1। মানে কেন্দ্রের নিয়ম অনুযায়ী 30 জন ছাত্র প্রতি শিক্ষক থাকতে হবে একজন, অথচ কেন্দ্রের নিয়মকে অবহেলা করে একটা বিচ্ছিন্ন দ্বীপ পশ্চিমবঙ্গের 52 জন ছাত্র প্রতি বর্তমানে একজন শিক্ষক আছে। কিন্তু যদি এই 17,000 চাকরি হারিয়েছেন যারা, তাদের যদি চাকরি না থাকে, সেক্ষেত্রে এই সংখ্যাটা এসে দাঁড়াবে 58 জন ছাত্র প্রতি একজন শিক্ষক। মানে ভাবতে পারছেন, 58 জন ছাত্রকে পড়াবে একজন শিক্ষক। এবং বিভিন্ন স্কুলের তো এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যেখানে 27 জন শিক্ষক আছে, সেখানে 25 জনের চাকরি গিয়েছে, এবং সেই স্কুলে ছাত্র সংখ্যা প্রায় 2,000। ফলে এমন এসে দাঁড়িয়েছে পরিস্থিতি যে 900 জন কিংবা 1000 জন ছাত্রকে পড়াতে রয়েছেন মাত্র 2 জন শিক্ষক। ভাবতে পারছেন কীরকম কঙ্কালসার পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষার। এবং এই কঙ্কালসার পরিস্থিতির কথা স্বীকার করে নিচ্ছে পর্ষদ, কারণ স্বীকার করতে বাধ্য হয়েছে তারা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে পর্ষদ এই যে পিটিশন করেছে, সেই পর্ষদের পিটিশনে কিন্তু একটা কথা ভীষণ গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে যে তারা আবেদন করছে যে একটু অদল বদল করে দিন রায়টা। তার কারণ এই চলতি শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা কোনো শেষ হয়নি, ফলে যারা চাকরি হারিয়েছেন তারাও অনেকে খাতা দেখছেন। ফলে এই পরিস্থিতিতে যদি তারা চাকরি হারান, তাহলে কিন্তু আর সম্ভব না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা বা সংগঠিত করা। পাশাপাশি এই বিষয়টা কিন্তু পর্ষদ উল্লেখ করছে যে রায়টা অদল বদল করে দিন। এবং এই রায়ে কী অদল বদল করার কথা পর্ষদ বলছে এই রায়টা সামান্য অদল বদল করে দিয়ে তাদেরকে একটু বহাল রাখার চেষ্টা করুন যতদিন অবধি ফ্রেশ নিয়োগ শুরু হচ্ছে। এবং সেই রায়ে সেই যে পিটিশন, সেই পিটিশনে কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণভাবে আমি বলতে চাইবো, পর্ষদ কিন্তু উল্লেখ করছে, শুধু পর্ষদ উল্লেখ করছে না, সেই চিঠির একটা কপি দিয়ে উল্লেখ করছে পিটিশনে। এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য তারা একটি চিঠি যে দিয়েছেন, সেই চিঠির কথা ওই পিটিশনে উল্লেখ করেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ভাবলে হাসি পাবে আপনাদের, যে 3 তারিখে 3রা এপ্রিল এই রায় দেওয়া হয়েছে, এবং 3রা এপ্রিল এসএসসিকে চিঠি দিয়েছে পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তর। অথচ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 4 দিন বাদে 7 তারিখে এসে বললেন যে না, আপনারা বহাল থাকবেন, 25,000 কারুর চাকরি যাবে না, যারা যোগ্য তাদের কারুর চাকরি যাবে না। তাহলে সম্ভব কীভাবে এটা? কিন্তু ওই যে সুপ্রিম কোর্টের রায়, সেখানে পরিষ্কার বলা ছিল যারা যোগ্য তাদেরকে বয়সের ছাড় সীমা দিয়ে তারা বসতে পারে পরীক্ষায়, কিন্তু কোথাও এরকম বলা ছিল না যে তাদেরকে নিতেই হবে। তাহলে মুখ্যমন্ত্রী কিভাবে বললেন কথাটা যে তাদেরকে আবার বহাল রাখতে পারবেন, তাদেরকে আবার নিয়ে নেবেন? এটা সম্ভব কিভাবে? তাহলে তিনি আবার কি দুর্নীতি করবেন? এই প্রশ্নটা কিন্তু উঠছে। এই একই প্রশ্ন কিন্তু বিরোধীদের তরফ থেকেও। ফলে এই মধ্যশিক্ষা পর্ষদের যে পিটিশন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, দুটোর কিন্তু কোনোভাবে মিল নেই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই রাজ্যের যে কঙ্কালসার পরিস্থিতি, সেই পরিস্থিতির কথাও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি
পর্ষদ পিটিশন দিয়েছে, রিভিউ পিটিশন, সেখানে কিন্তু পর্ষদ বলছে যে যাদের কলঙ্ক নেই বা যারা যোগ্য, যাদেরকে যোগ্য হিসাবে চিহ্নিত করা যাচ্ছে, সেই যোগ্য তাদেরকে কিন্তু যদি বহাল রাখে, আপাতত যদি বহাল রাখে, তাহলে যে আবেদনটা মধ্যশিক্ষা পর্ষদ করছে সেই আবেদন অনুযায়ী তারা এটা জানাচ্ছে যে তারা আগামীতে কোনো রকমভাবে কিন্তু এটা বলতে পারবে না যে তারা স্থায়ী চাকরির দাবি তারা করতে পারবে না। এবং পর্ষদ কিন্তু একটা বিষয় উল্লেখ করেছে যে উইদাউট ক্লেমিং এনি ইকুইটি ইন দেয়ার ফেভার, মানে পর্ষদ এটা বলতে চাইছে ওখানে পরিষ্কারভাবে যে শিক্ষক বা শিক্ষাকর্মীদের আপাত কর্মসংস্থান ছাড়া অন্য কোনো অধিকার কিন্তু তারা আগামীতে চাইতে পারবে না বা রাখতে পারবে না। যদি এই সুপ্রিম কোর্ট একটু অদল বদল করে দেয় রায়ে, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা উল্লেখ করছে মধ্যশিক্ষা পর্ষদ তাদের পিটিশনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ললিপপ মিটিং, সেই ললিপপ মিটিংয়ে তিনি আরও একটা কথা বললেন, সেটা হচ্ছে যে রায় নিয়ে, সুপ্রিম কোর্টের রায়কে নিয়ে। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটি ছিল, এসএসসি মামলা, তখন তিনি দুর্নীতির কথা উল্লেখ করেছিলেন এবং তিনি এই গোটা মামলায় প্রথম যখন মামলাটি পৌঁছায় সুপ্রিম কোর্টে আবেদন হয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই হাইকোর্টের যে নির্দেশ সেটাকে স্টে দেয়, ইন্টারিম স্টে দেয়, কিন্তু তার মানে কোনোভাবে রায় নয়, রায় দেয়নি, এটা কিন্তু বুঝতে হবে। এবং মুখ্যমন্ত্রী কাল কি বললেন? মুখ্যমন্ত্রী কাল বললেন যে একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যে রায় দিলেন আর একজন প্রধান বিচারপতি সেটা রায়টা খণ্ডন করলেন। আদৌ কি এটা বাস্তব? যখন আপনি দেখবেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি যায়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, ডিওয়াই চন্দ্রচূড়, তখন তিনি মামলাটি ইন্টারিম স্টে দেয় এবং বলে এটাকে শুনানি হবে, তারপর সিদ্ধান্ত হবে। অথচ এই শুনানির পর প্রধান বিচারপতি পরিবর্তন হয় এবং সেখানে আসেন সঞ্জীব খান্না, মহামান্য সঞ্জীব খান্না আসেন এবং সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলাটি শুনানি চলছিল এবং সঞ্জীব খান্না এই প্যানেলটি বাতিল করে সম্পূর্ণ। এবং তিনি সুপ্রিম কোর্টের রায়কে নিয়ে একটা বিভ্রান্তিমূলক মন্তব্য করে বসলেন এবং করে বললেন যে প্রধান বিচারপতির যে রায় ছিল সেই রায় অন্য এক বিচারপতি খণ্ডন করলেন। আদতে ওই রায়টি ছিল না, ওটা ইন্টারিম স্টে ছিল। ফলে এইখানে একটা বিভ্রান্তিমূলক মন্তব্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। শিক্ষা দপ্তরের এই বেহাল পরিস্থিতি অনেক আগে থেকে, সেই অবস্থায় এই অসারে দুর্নীতি করে গিয়েছে তৃণমূল সরকার। এবং তৃণমূল সরকারের এইবার যে একটা রাজনীতিকরণ, এই যারা চাকরি হারিয়েছে তাদের নিয়ে যে রাজনীতিকরণ, সেটাও কিন্তু স্পষ্ট হচ্ছে। তার কারণ মধ্যশিক্ষা পর্ষদ বলছে যে আমরা নিয়োগ শুরু করে দেবো, এসএসসিকে চিঠি করেছে যে সিদ্ধান্ত হয়েছে নিয়োগ শুরু করার, আপনারা নিয়োগ করুন। এবং একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে গিয়ে বলছে কারোর চাকরি যাবে না। তাহলে কীভাবে চাকরি দেবে? 25,752 জনের মধ্যে যোগ্য যদি ধরা হয়, যদি সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী যোগ্য হচ্ছে, যদিও পরে এটা এসএসসিও তো এফিডেভিট দিয়েছিল যে সিবিআই তথ্য সঠিক হলে যোগ্য 17,000 সামথিং, যদি 17,206 জন যেটা সিবিআই বলছে যে যোগ্য, তাদের যদি চাকরি দিতে হয় তাহলে বেআইনি উপায়ে দিতে হবে চাকরি, আর না হলে যদি তারা পরীক্ষায় পাস করে সেক্ষেত্রে চাকরি মিলবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি পরীক্ষার আগেই তিনি কী করে বললেন যে চাকরি আমরা কাউকে বহাল রাখবো না, সবাইকে বহাল রাখবো, কাউকে চাকরি হারাতে হবে না, তিনি কী করে বললেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং এই গোটা মিটিংটাকে কিন্তু ললিপপ মিটিং আখ্যা দিয়েছে বিরোধী সহ চাকরি যারা হারিয়েছেন তাদের একাংশ। সব মিলিয়ে এই গোটা পরিস্থিতিতে চাকরি হারাদের ভবিষ্যৎ কী হয় এবং পরবর্তী পদক্ষেপ কী হয় রাজ্য সরকারের, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।